দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি, আমি এই বইটি নিয়ে তোমাদের আলোচনা শুরু করেছিলাম। এই দেখো, এই যে বইটি আমার সামনে রয়েছে, এই বইটি আমি মোটামুটি অনেকগুলো ভিডিওই তৈরি করেছিলাম। আমরা 10 নাম্বার পেজ পর্যন্ত ভিডিও তৈরি করেছিলাম। আজ আমরা 11 নাম্বার পেজ থেকে আবার পড়া শুরু করব। আমরা কন্টিনিউ পড়ে চলেছি। আমরা এখন বোমযাত্রীর ডায়েরি যে গল্পটি রয়েছে সেই গল্পটির প্রায় শেষের দিকে চলে এসেছি। আরো দুটো পর্ব হয়তো বা হবে এটি ধরে, তো সেই ভিডিওগুলি আমি পরপর তৈরি করব। আর আশা করি তোমরা দেখছো বা দেখবে পরবর্তীতে। তো চলো তাহলে 11 নম্বর পেজ থেকে আমরা আলোচনা শুরু করছি। প্রহ্লাদ পাথর কুড়িয়ে বেড়াচ্ছে। সেই যে তারা মঙ্গল গ্রহে নেমেছিল, তারপর থেকে প্রহ্লাদ পাথর কুড়িয়েই বেড়াচ্ছিল। ওকে বলছি কোনো প্রাণী টানি দেখলে আমায় খবর দিতে। একদিকের আকাশে দেখছি সবুজ রঙের লাল ছোপ পড়ছে। এখন তো তাহলে বোধহয় ভোর, শিগগিরই সূর্য উঠবে। অর্থাৎ আমাদের এখানে দেখবা, তোমরা যারা ভোরবেলা ঘুম থেকে ওঠো তারা দেখে থাকবে যে ভোরবেলা আকাশে লাল আভা পড়ে। তো সেখানেও যেহেতু যে আকাশ মানে মাটি, নদী প্রভৃতির রং ছিল ভিন্ন, তাই বিজ্ঞানী সেখানকার রং সম্পর্কে সেভাবে সচেতন হতে পারেনি। আর এই যে লাল আলোটা দেখেছে, সেই লাল আলোটি দেখেই তারপরে বিজ্ঞানী ভেবেছে হয়তো এখন ভোর হবে। মঙ্গল গ্রহের বিভীষিকা মন থেকে দূর হতে কতদিন লাগবে জানি না। মানে এবার কিছুটা জাম্প করলো। এবার জাম্প করার ফলে আমরা কিছুটা পিছিয়ে যাব আবার গল্পে, কিন্তু এই গল্পে তিনি কিছুটা কেটে এখন বলছেন যে মঙ্গল গ্রহের বিভীষিকা। দেখো মঙ্গল গ্রহে কি হলো না হলো এখনো কিন্তু তিনি বলেননি, তো ডাইরেক্ট বলে দিলেন যে মঙ্গল গ্রহে যে ভয় বা বিভীষিকা সেটি এখনো মন থেকে যায়নি, আর কতদিন লাগবে সেটাও জানি না। কি করে যে প্রাণ নিয়ে বাঁচলাম সেটা ভাবতে এখনো অবাক লাগে। মানে মঙ্গল থেকে আমরা কিভাবে যে বাঁচলাম, মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। অর্থাৎ মঙ্গল গ্রহ যে কতটা অমঙ্গলজনক হতে পারে সেটা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। ঘটনাটা প্রথম দিনই ঘটলো। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমি টিলার উপর থেকে উঠে জায়গাটা দিনের আলো একটু ভালো করে ঘুরে দেখবো ভাবছি। সূর্য উঠেছে, একটি টিলার উপরে বা পাথরের উপরে বিজ্ঞানী উঠে চারিদিকটা একটু ভালো করে দেখবেন সেটি ভাবছিলেন। এমন সময় একটা আষ্টে গন্ধ, দেখবে তোমরা মাছ বাজারে গেলে, মাংস বাজারে গেলে যদি তোমরা কখনো যাও, দেখবে একটা আষ্টে গন্ধ সেখানে আমরা দেখতে পাই বা নাকে আসে আমাদের। সেরকম একটি অদ্ভুত শব্দ শুনতে পেলাম। ঠিক মনে হলো যেন একটা বড় রকমের ঝিঝি পোকা, যেটা রাত্রিবেলা ঝি করে ডাকে, তিনতিরি তিনতিরি বলে ডাকছে। আওয়াজটা কোন দিক থেকে আসছে সেটা বুঝবার চেষ্টা করছি। এমন সময় বিকট চিৎকারে আমার রক্ত জল হয়ে গেল। একটি পাশ থেকে আওয়াজ হচ্ছে বিকট, সে বিকট চিৎকারে যেন আমার রক্ত জল হয়ে গেল। তারপর দেখলাম প্রহ্লাদকে। তার চোখ যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। ডান হাতের মুঠোয় নিউটনকে নিয়ে, মানে এইভাবে নিউটনকে নিয়ে ঊর্ধ্বশ্বাসে এক লাফে 20 হাত 25 হাত করে রকেটের দিকে চলছে। অর্থাৎ সেখানে যেহেতু মাধ্যাকর্ষণ শক্তিটা একটু কম, তো সেজন্য 20 হাত 25 হাত করে জাম্প দেওয়া যায়। সেই নিউটনকে এক হাতে কোলে নিয়ে প্রহ্লাদ 20 হাত 25 হাত করে লাফিয়ে লাফিয়ে রকেটের দিকে আসছিল। তার পিছু নিয়েছে যে জিনিসটা, সেটা মানুষও নয়, জন্তুও নয়। অর্থাৎ মানুষও না, আবার জন্তুও ঠিক না, মাছও না। এই তিনটে, মানুষ জন্তু মাছ, তিনটিকে একসাথে মেশালে যেমন হয় ঠিক তেমনি। লম্বায় 3 হাতের বেশি না, অর্থাৎ 3 হাত হবে হয়তো সম্ভবত। পা আছে, কিন্তু হাতের বদলে মাছের মতো ডানা আছে। মাছের যেমন আমাদের ডানা বা পাখনা থাকে, সেরূপ পাখনা বা ডানা রয়েছে। বিরাট মাথায় মুখ জোড়া দন্তহীন হা, গোটা মাথাটা জুড়ে একটা হা করা রয়েছে। ঠিক মাঝখানে প্রকাণ্ড একটা সবুজ চোখ, সেই হায়ের উপরে মাঝখানে একটা সবুজ রঙের চোখ। আর সর্বাঙ্গে মানে গোটা শরীরে মাছের মতো আঁশ সকালের রোদে চিকচিক করছে। অর্থাৎ রোদটা যে পড়ছিল, সেই রোদে তার মাছের যে আঁশের মতো, সেইটার মধ্যে দেখবে রোদ পড়লেও চিকচিক করে, সেভাবে চিকচিক করছিল। জন্তুটা ভালো ছুটতে পারে না, পদে পদে হোঁচট খাচ্ছে। তাই হয়তো প্রহ্লাদের নাগাল পাবে না। মানে তাদের শরীরটা যেহেতু ভারী, মাথার উপরটা অনেকটাই ভারী, সেজন্য জন্তুটা ভালোভাবে ছুটতে পারছিল না। তাই হয়তো প্রহ্লাদকে ধরতেও পারবে না। আমার যেটা সবচেয়ে সাংঘাতিক অস্ত্র, সেটা হাতে নিয়ে আমি জন্তুটার পেছনে রকেটের দিকে ছুটলাম। প্রহ্লাদের যদি অনিষ্ট হয় তাহলে অস্ত্রটা বের করব, নাহলে প্রাণী হত্যা করব না। মানে খামাখা প্রাণী হত্যা করতে যাব না, যদি নেহাত প্রয়োজন পড়ে সেক্ষেত্রেই যন্ত্রটা বের করা হবে। আমি যখন জন্তুটা থেকে 20-25 গজ দূরে, তখনই প্রহ্লাদ রকেটে উঠে পড়েছে। কিন্তু এবারে আরেক কাণ্ড, বিদুশেখর এক লাফে রকেট থেকে নেমে জন্তুটাকে রুখে দাঁড়ালো।
বিদূষকর নিচে নামলো, বডিগার্ডের মতো সেই জন্তুটাকে রুখে দাঁড়ালো। ব্যাপার দেখে আমিও থমকে গেলাম। বিদূষকর এতক্ষণ নামতে চাইছিল না, এখন হঠাৎ করে বিপদ দেখে বিদূষকর হঠাৎ করে নেমে গেল। এমন সময় একটা দমকা হাওয়ার সাথে আবার সেই আষ্টে গন্ধটা পেয়ে ঘুরেই দেখি ওইটার মতো আরো অন্তত 200-300 জন্তু থেকে দুলতে দুলতে, মানে দূর থেকে দুলতে দুলতে রকেটের দিকে এগিয়ে আসছে। তাদের মুখ দিয়ে সে বিকট ঝিঝির শব্দ, তিনতিরি 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 তিনতিরি, মানে তাদের এটা ভাষা আর কি। ভাষা বলতে তাদের এখন প্রফেসর শঙ্কু তো জানে না তাদের ভাষা কি, তারা তিনতিরি বলে ডাকতে ডাকতে রকেটের দিকে আসছিল। বিদূষকরের লোহার হাতের এক বাড়িতেই, বিদূষকরের তো লোহার হাত রোবট, সেই লোহার হাতের এক বাড়িতেই জন্তুটা চি শব্দ করে ডানা ঝাপটাতে ঝাপটাতে মাটিতে পড়ে গেল। পাছে ওর রোখের মাথায় একাই ওই মঙ্গোলীয় সৈন্যকে আক্রমণ করে, মানে একা অতগুলো 200-300 জন্তুকে অ্যাটাক করা, এটা তো মামুলি কথা নয়। তারা যখন একসাথে চলে আসবে সেক্ষেত্রে প্রবলেম তো হবেই বিদূষকরের। তো সেইভাবে দৌড়ে গিয়ে বিদূষকরকে জাপটে ধরলাম। এইরকম একটা ভয় তো ছিলই, সেই ভয়ে বিজ্ঞানী গিয়ে তাকে জাপটে ধরলো। কিন্তু ওর গো সাংঘাতিক গো, মানে জেদ তো সাংঘাতিক। আমায় শুদ্ধ হিচড়ে টেনে নিয়ে জন্তুদের দিকে এগিয়ে চললো, মানে দেখবে নায়কের মতো আর কি, সবাইকে টেনে নিয়ে জন্তুদের দিকে এগিয়ে চললো। আমি কোনো মতে কাঁধের কাছে হাতটা পৌঁছিয়ে বোতামটা টিপে দিলাম, মানে কোনো রকম সেই যে পাওয়ার বাটনটা, সেই পাওয়ার বাটনের ওখানে গিয়ে সুইচটা টিপে দিল। বিদূষকর অচল হয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল, অর্থাৎ তার সুইচ অফ হয়ে গেল। এদিকে মঙ্গোলীয় সৈন্য এখন 100 গজের মধ্যে, তারা তো 200-300 গজ ছিল, এখন 100 গজের মধ্যে চলে এসেছে। তাদের আষ্টে গন্ধে আমার মাথা ঘুরছে। ভৌতিক তিনতিরি চিৎকারে কান ভো ভো করছে, অর্থাৎ তাদের যে চিৎকার, সেই চিৎকারে আমার কান ভো ভো করছে। এখন এই 5 মণি যন্ত্রের মানুষটাকে রকেটে উঠাই কি করে? 5 মণ তো তার ওজন, রকেটে ওঠানো যাবে কি করে? এই বিদূষকরকে সুইচ অফ করে এখানে রাখে দেওয়া হয়েছে আর কি। প্রহ্লাদকে ডেকে উত্তর পেলাম না, প্রহ্লাদ তো ভেতরে। কি বুদ্ধি হলো, হাত দিয়ে বিদূষকরের কোমরের কবজাটা খুলতে লাগলাম, মানে তাকে খন্ড খন্ড করতে লাগলাম। বুঝতে পারছি মঙ্গোলীয় সৈন্যের ঢেউ দুলতে দুলতে ক্রমশই এগিয়ে আসছে, মানে সেই মঙ্গোলীয় যে সৈন্য, সেই সৈন্য ক্রমশই তার দিকে, অর্থাৎ প্রফেসর শঙ্কুর দিকে এগিয়ে আসছিল। আর চোখে চেয়ে দেখি এখন প্রায় 1000 জন্তু, অর্থাৎ 200-300 ছিল, এখন 1000 চলে এসেছে। রোদ পড়ে তাদের আঁশের চকমকানিতে প্রায় চোখ ঝলসে যায়। এদিকে আঁশে রোদ পড়ায় তাদের, মানে প্রফেসর শঙ্কুর চোখ প্রায় ঝলসে যাওয়ার সামিল হয়ে গিয়েছে। কোনো মতে বিদূষকরকে দুভাগ করে ফেলে তার মাথার অংশটা টানতে টানতে রকেটের দরজার সামনে এনে ফেললাম। দুটো খণ্ড করে সামনের পার্টটা, সেই পার্টগুলো রকেটের মাথার সামনে নিয়ে এসে ফেললাম। এবার পায়ের দিকটা। সৈন্য এখন 50 গজের মধ্যে, অর্থাৎ আরো কাছে চলে এসেছে। আমার হাত পা অবশ হয়ে আসছে। বিজ্ঞানী রীতিমতো ভয় পেয়েছেন। অস্ত্রের কথা ভুলে গিয়েছি, যে অস্ত্র যে রয়েছে তার কাছে সেই কথা ভুলেই গিয়েছে। পা ধরে টানতে টানতে বিদূষকরের তলার অংশটা যখন রকেটের দরজার এনে ফেললাম, তখন দেখি প্রহ্লাদের জ্ঞান হয়েছে, অর্থাৎ নিচে গিয়ে যে তাকে উদ্ধার করতে হবে সেই জ্ঞানটা প্রহ্লাদের হয়েছে তখন। সে এরই মধ্যে উপরের দিকটা কেবিনের ভেতর তুলে দিয়েছে, মানে উপরের যে পার্টটা যেটা এর আগে কাছে নিয়ে রেখেছিলেন সেটাকে কেবিনের ভিতরে তুলে দিয়েছিলেন। বাকি অংশটা ভেতরে তুলে কেবিনের দরজা বন্ধ করার ঠিক আগের মুহূর্তে আমার পায়ে একটা ঠান্ডার স্যাঁতস্যাঁতে ঝাপটা অনুভব করলাম, মানে কেউ যেন একটা ঠান্ডা ঝাঁটার মতো যে হয় না, ঝাপটা দেওয়া, সেরকম একটা কিছু দিল, সেরকম ঠান্ডা একটা ফিলিংস তিনি পেলেন। তারপরে আর কিছুই মনে ছিল না, মানে তিনি রীতিমতো অজ্ঞান হয়ে গেলেন। যখন জ্ঞান হলো দেখি রকেট উড়ে চলেছে। আমার ডান পায়ে একটা চিনচিনে যন্ত্রণা, মানে ওই যে একটা বাড়ি মারছিল সেই বাড়ি মারার যন্ত্রণা, ও কেবিনের মধ্যে একটা মেছো গন্ধ, অর্থাৎ কেবিনের মধ্যে একটা মাছের আষ্টে গন্ধ এখনো রয়ে গিয়েছে। কিন্তু রকেটটা উড়লো কি করে? তিনি তো অজ্ঞান হয়ে পড়েছিলেন। কে চালালো রকেটটা? চালালোই বা কে? প্রহ্লাদ তো যন্ত্রপাতির কিছুই জানে না। আর বিদূষকর তো এখনো ওই দুখান হয়ে পড়ে আছে। তবে কি আপনি উড়লো নাকি? কিন্তু তাই যদি হয়, কোথায় চলছে এই রকেটটা? কোথায় যাচ্ছি আমরা? অর্থাৎ রকেটটার এখন গন্তব্য কোথায়? আমরা এখন কোথায় যাচ্ছি? সৌরজগতের অগণিত গ্রহ নক্ষত্রের মধ্যে কোনটিতে গিয়ে আমাদের পাড়ি শেষ হবে? অর্থাৎ আমরা কোথায় গিয়ে আমাদের শেষ ঠিকানা খুঁজে পাবো? শেষ কি হবে? না অনির্দিষ্টকাল আমাদের আকাশ পথে অজানা উদ্দেশ্যে ঘুরে বেড়াতে হবে, মানে আনলিমিটেড ভাবে আমাদের কি শুধু ঘুরেই বেড়াতে হবে নাকি? কিন্তু রসদ সে তো অফুরন্ত নয়, অর্থাৎ খাবার দাবার
সেগুলো তো আমাদের আনলিমিটেড নয়, সেগুলো তো শেষ হয়েই যাবে। আর 3 বছর পরে আমরা খাবো কি? রকেটের যন্ত্রপাতি নাড়াচাড়া করে দেখছি তার কোনোটাই কাজ করছে না, অর্থাৎ রকেটটা পুরোপুরি অকেজো হয়ে রয়েছে। এই অবস্থায় রকেট চলারই কথা নয়, মানে রকেটটা বন্ধ হয়ে নষ্ট হয়ে যাবার কথা, কিন্তু রকেটটা চলছে কিভাবে? কিন্তু তাও আমরা চলছি, কি করে চলছি জানি না, কিছুই জানি না। অর্থাৎ রকেটটা কিভাবে চলছে, কিভাবে কোথায় যাচ্ছে, কিছুই তিনি জানেন না। মনে অসংখ্য প্রশ্ন গিজগিজ করছে, কিন্তু কোনোটারই উত্তর দেবার শক্তি আমার নেই। আজ থেকে আমি অজ্ঞান, অসহায়, ভবিষ্যৎ অজ্ঞেয়, অন্ধকার। তার মানে আমার ভবিষ্যতে আর কিছুই নেই, আমি কিছুই জানি না আমার ফিউচার সম্বন্ধে, পুরোপুরি অন্ধকারের মধ্যে রয়েছি আমি। এখনো আমরা একইভাবে উড়ে চলেছি, কিছুই দেখবার নেই, তাই জানলাটা বন্ধ করে রেখেছি। জানলাটা খুলে রেখে কি লাভ? বাইরে তো আর কিছু দেখার মতো নেই, তাই জানলাটা তারা বন্ধ করে রেখেছিল। প্রহ্লাদ এখন অনেকটা সামলে নিয়েছে, অর্থাৎ যে ভয়টি সে পেয়েছিল সেই ভয়টি প্রহ্লাদ সামলে নিয়েছে। দাঁত কপাটি লাগাটাও কমেছে, অর্থাৎ ভয় পেয়ে যে দাঁত লেগে যাওয়ার সমস্যাটা ছিল সেটিও কমেছে। নিউটনের অরুচিটাও কমেছে। মঙ্গলীয়র গায়ে দাঁত বসানোর ফলে বোধহয় ওটা হয়েছিল, ওই যে মাছ জাতীয় যে পশুগুলো ছিল তাদের গায়ে নিউটন কামড় দিয়ে দিয়েছিল, আর সেই কামড় দেওয়ার ফলেই নিউটনের মুখে অরুচি হয়ে গিয়েছিল। কাণ্ডই বটে, প্রহ্লাদের কথাবার্তা এখনো অসংলগ্ন, তার মানে সে ঠিকঠাক এখনো কথা বলতে পারে না। কিন্তু যেটুকু বলছে তার থেকে বুঝেছি যে নদীর ধারে পাথর কুড়োতে কুড়োতে, তারা দুজন মিলে তো নিউটন আরো মিলে পাথর কুড়োতে গিয়েছিল। নিউটন জল খাচ্ছিল, প্রহ্লাদ পাথর কুড়োচ্ছিল। এমন সময় হঠাৎ একটা আষ্টে গন্ধ পায়। তাতে সে মুখ তুলে দেখে কিছু দূরেই একটা না মানুষ, না জন্তু, না মাছ নদীর ধারে দাঁড়িয়েছিল। যখন পাথর কুড়োচ্ছিল সেই মঙ্গলে, তখন এরকম একটা প্রাণীকে দেখতে পায় প্রহ্লাদরা। আর নিউটন লেজ খাড়া করে চোখ বড় বড় করে গুটি গুটি সেটার দিকে এগোচ্ছিল। নিউটন ভাবছিল হয়তোবা মাছ, তাই নিউটন এগিয়ে যাচ্ছিল তার দিকে। প্রহ্লাদ কিছু করার আগেই নিউটন নাকি এক লাফে জন্তুটার কাছে গিয়ে তার হাঁটুতে কামড় দিয়ে দেয়, অর্থাৎ সে ভেবেছিল মাছ, গিয়ে কামড় দিয়ে দিয়েছিল। তাতে সেটা ঝিঝির মতো একটা বিকট চিৎকার করে পালিয়ে যায়। সেই যে জন্তুটা তিনতিরি বলে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তার পর মুহূর্তে ও কি পালিয়ে গিয়েছিল? ও তো পালিয়ে যায়নি, ও দলবলকে ডাকতে গিয়েছিল। পর মুহূর্তেই নাকি ওরকম আরেকটা জন্তু কোথা থেকে এসে প্রহ্লাদকে তাড়া করে। তারপরের ঘটনা অবশ্য আমার নিজের চোখেই দেখা। 200-300 পরে 1000 এতগুলো জন্তু ওদেরকে ধাওয়া করেছিল। বিদূষকর আশ্চর্য সাহসের পরিচয় দিয়েছিল। এই ক্ষেত্রে বিদূষকর একটু সাহসিকতার পরিচয়ই দিয়েছিল। তাই খুশি হয়ে একদিন আমি ওকে বিশ্রাম দিয়েছি, মানে বিদূষকরকে আর সুইচ অন করেননি। আজ সকালে প্রহ্লাদ ও আমি ওকে জোড়া দিয়ে ওর কাঁধের বোতাম টিপে দিতেই ও স্পষ্ট উচ্চারণ করে বলল থ্যাংক ইউ। অর্থাৎ তাকে যেহেতু জোড়া লাগানো হলো এবং পাওয়ার অন করা হলো, তাই সে থ্যাংক ইউ জানালো। তারপর থেকেই ও আমার সঙ্গে বেশ পরিষ্কারভাবে প্রায় মানুষের মতো কথা বলছে। বিদূষকরের কথা বলার ভঙ্গিটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছিল। কিন্তু কেন জানি না ও চলতি ভাষা না বলে শুদ্ধ ভাষা ব্যবহার করছে, অর্থাৎ সাধু ভাষা ব্যবহার করছিল। বোধহয় এতদিন প্রহ্লাদের মুখে রামায়ণ মহাভারত শোনার ফল, অর্থাৎ রামায়ণ মহাভারত শোনার ফলেই সে শুদ্ধ ভাষা ব্যবহার করছিল। আর সময়ের হিসাব নেই, সন তারিখ সব গুলিয়ে গেছে, অর্থাৎ কোনটা দিন কোনটা তারিখ সব যেন গুলিয়ে গিয়েছে। রসদ আর কয়েকদিনের মতো আছে, শরীর মন অবসন্ন। প্রহ্লাদ আর নিউটন নির্জীবের মতো পড়ে আছে, সব যেন নির্জীব জড় পদার্থের মতো হয়ে রয়েছে। কেবল বিদূষকরের কোনো গ্লানি নেই, অর্থাৎ বিদূষকর তো যন্ত্র, তার কোনো রেস্টের প্রয়োজন হয় না। ও বিড়বিড় করে সেই কবে প্রহ্লাদের মুখে শোনা ঘটোৎকচ বধের অংশটা আবৃত্তি করে যাচ্ছে। সেই ঘটোৎকচ বধের যে ঘটনা প্রহ্লাদ পড়েছিল সেটি সে বিড়বিড় করে যাচ্ছিল। আজও সেই ঝিম ধরা ভাবটা নিয়ে বসেছিলাম, এমন সময় বিদূষকর হঠাৎ তার আবৃত্তি থামিয়ে বলল বাবা বাবা বাবা, অর্থাৎ খুব সুন্দর খুব সুন্দর। আমি বললাম কি হলো বিদূষকর, এত ফুর্তি কিসের? বিদূষকর বলল গবাক্ষ উদ্ঘাটন করো, অর্থাৎ জানলা উঠাও, অর্থাৎ জানলাটা খোলো। এর আগে বিদূষকরের কথা না শুনে ঠকেছি। বিদূষকর বলেছিল মঙ্গলে নামবা না, এটি না শুনে ঠকেছে। এখন বলছে জানলাটা ওঠাও, তাই ওঠালো। তাই হাত বাড়িয়ে জানলাটা খুলে দিলাম। খুলতেই চোখ ঝলসানো দৃশ্য আমার কিছুক্ষণের জন্য অন্ধ করে দিল, অর্থাৎ হঠাৎ একটা আলো, বিশাল আলো চোখে এসে পড়লো। যখন দৃষ্টি ফিরে পেলাম দেখি আমরা এক অদ্ভুত অবিশ্বাস্য জগতের মধ্যে দিয়ে উড়ে চলেছি, অর্থাৎ একটা অদ্ভুত জগতের মধ্যে দিয়ে আমাদের রকেটটা উড়ে চলছে।
যত দূর চোখ যায় আকাশময় কেবল বুদবুদ ফুটছে আর ফাটছে, ফুটছে আর ফাটছে, মানে বুদবুদের মতো গরম জল যেভাবে ফোটে সেভাবে ফাটছিল। এই নেই, এই আছে, এই আছে, এই নেই। অগুন্তি সোনার বল আপনা থেকেই বড় হতে হতে হঠাৎ ফেটে সোনার ফোয়ারা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। সোনার বল যেন ফেটে চারিদিকে সোনা ছড়িয়ে দিচ্ছে। আমি যে অবাক হব তাতে আর আশ্চর্য কি, কিন্তু প্রহ্লাদ যে প্রহ্লাদ এই দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে পারেনি। আর নিউটন সে ক্রমাগত ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে জানলার কাজটা খামচাচ্ছে, পারলে যেন কাজ ভেদ করে বাইরে চলে যায়। তো সেই অদ্ভুত দৃশ্যটা দেখে সকলেরই ভালো লেগেছিল এবং সকলেরই বেশ একটু উৎসাহ বা এনার্জি সবাই ফিরে পেয়েছিল। যাই হোক, আমরা 14 নাম্বার পেজ পর্যন্ত আজকে আলোচনা করলাম, আর মাত্র 2টো পেজ আছে। আমরা নেক্সট ভিডিওতে এই 2টো পেজ আলোচনা করে দেব। আজকে তাহলে এই পর্যন্তই।